গাজার উদ্দেশ্যে যাত্রা করা গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে ইসরায়েলি বাহিনী তাদের নৌবহরে হামলা চালিয়ে সবকটি জাহাজ আটক করেছে। এর মধ্যে কনসান্স নৌযান থেকে ইসরায়েলি বাহিনীর হাতে আটক হয়েছেন আলোকচিত্রী শহীদুল আলম। সকাল 10:30টার দিকে ফেসবুকে প্রকাশিত এক ভিডিও বার্তায় তিনি জানান, ইসরায়েলের বাহিনী তাকে অপহরণ করেছে, তাদের দ্রুত দেশ ত্যাগের নির্দেশ দেওয়া হবে বলে জানিয়েছে ইসরায়েল। আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। ইসরায়েলি বাহিনীর হাতে অপহৃত হওয়ার কথা জানিয়েছেন বাংলাদেশের আলোকচিত্রী শহীদুল আলম। নিজের ভেরিফাইড ফেসবুক পেজ থেকে এক ভিডিও বার্তায় তিনি বলেন, তাদের সমুদ্রে আটক করা হয়েছে এবং ইসরায়েলের দখলদার বাহিনী অপহরণ করেছে। শহীদুল আলম কনসান্স নামের একটি জাহাজে ছিলেন। গাজা ফ্রিডম ফ্লোটিলা জানিয়েছে যে ইসরায়েলি সেনাবাহিনী তাদের কনভয় আক্রমণ করে এবং গাজার দিকে যাত্রা করার সময় বেশ কয়েকটি জাহাজ আটক করে। I appeal to all my comrades and friends to continue fighting for the freedom of Palestine. ইসরায়েলি সেনাবাহিনী বুধবার 3টি জাহাজ আটক করেছে। গ্লোবাল সমুদ্র ফ্লোটিলা সামাজিক মাধ্যম এক্সে এক পোস্টে জানিয়েছে, গাজা সানবার্ডস, আলা আল নাজ্জার ও আনাস আল শরীফ নামে 3টি জাহাজে হামলা চালিয়ে অবৈধভাবে লোকজনকে আটক করা হয়েছে। গাজা উপকূল থেকে প্রায় 220 কিলোমিটার দূরে ভোরের দিকে এই ঘটনা ঘটেছে বলে জানিয়েছে তারা। কনসান্স নামের একটি জাহাজেও আক্রমণ চালানো হয়েছে বলে দাবি করা হয়েছে। ওই জাহাজে 90 জনের বেশি সাংবাদিক, চিকিৎসক ও মানবাধিকার কর্মী ছিলেন। ইসরায়েলের পররাষ্ট্র মন্ত্রণালয় ঘটনাটি নিশ্চিত করে বলেছে, আইনি নৌ অবরোধ ভাঙার আরেকটি ব্যর্থ চেষ্টা করা হয়েছে। ওই জাহাজগুলো এবং যাত্রীদের ইসরায়েলের একটি বন্দরে নিয়ে যাওয়া হয়েছে। সব যাত্রী নিরাপদ ও সুস্থ আছেন, তাদের দ্রুত দেশত্যাগের নির্দেশ দেওয়া হবে। ফ্রিডম ফ্লোটিলা কোয়ালিশন জানিয়েছে, আটককৃত নৌবহরগুলোতে গাজার ক্ষুধার্ত হাসপাতালগুলোর জন্য $1,10,000 বেশি মূল্যের ওষুধ, শ্বাসযন্ত্রের সরঞ্জাম ও পুষ্টি সামগ্রী ছিল। এর আগের সপ্তাহে ইসরায়েল একই সংগঠনের প্রায় 45টি জাহাজ আটক করেছিল। এসব জাহাজে রাজনীতিক ও মানবাধিকার কর্মীদের পাশাপাশি সুইডেনের জলবায়ু আন্দোলন কর্মী গ্রেটা থুনবার্গ ছিলেন। ওই ঘটনার পর ইউরোপ জুড়ে ব্যাপক বিক্ষোভ হয়। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। আওয়ামী লীগ সরকারের আমলে গুমের 2 মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও তার প্রতিরক্ষা বিষয়ক উপদেষ্টা মেজর জেনারেল অবসরপ্রাপ্ত তারেক আহমেদ সিদ্দিক সহ 30 জনের বিরুদ্ধে অভিযোগ আমলে নিয়েছেন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1। শুনানি শেষে আসামিদের বিরুদ্ধে গ্রেফতারি পরোয়ানা জারিও করেছেন। সকালে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল 1-এ অভিযোগটি জমা দেয় প্রসিকিউশন। পরে এ আদেশ জারি করেন ট্রাইব্যুনাল। সকালে আওয়ামী লীগের দীর্ঘ শাসনামলে বিরোধী ঘরানার লোকদের গুম করে র্যাবের টাস্ক ফোর্স ইন্টারোগেশনের গোপন সেলে বন্দী রেখে নির্যাতনের ঘটনায় করা মানবতা বিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে প্রধান আসামি করে আনুষ্ঠানিক অভিযোগ জমা দেওয়া হয়। দেশে জাতীয় নির্বাচনের পালে হাওয়া লেগেছে। আগামী ফেব্রুয়ারিতে নির্বাচন আয়োজনের ঘোষণা দিয়েছেন অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা। নির্বাচনে ভোটারদের কাছে বিএনপির বিকল্প হতে চাইছে ইসলামী দলগুলো। তারা এক ছাতার নিচে ঐক্যবদ্ধ হয়ে আগামী নির্বাচনে লড়তে চায়। তবে আসন বন্টন নিয়ে এখনও হয়নি কোনো আলোচনা। শীর্ষ নেতারা বলছেন, প্রার্থীর গ্রহণযোগ্যতা, কর্মী বাহিনী এবং দলীয় শক্তি বিবেচনা নিয়েই কোন দল কোন আসনে প্রার্থী দেবে তা ঠিক করা হবে। মাহবুব সৈকতের বিশেষ রিপোর্ট। জুলাই গণঅভ্যুত্থানের পর জামাত এবং অন্যান্য ইসলামী দল ও সংগঠনগুলোর রাজনৈতিক তৎপরতা বেড়েছে চোখে পড়ার মতো। এরই মধ্যে রাজনীতিতে গুরুত্বপূর্ণ অবস্থান এবং জনগণের মধ্যে তাদের নিয়ে আগ্রহ বেড়েছে বলে মনে করছেন ইসলামী দলগুলোর নেতারা। আর এই সুযোগ কাজে লাগাতেই মতের ভিন্নতা থাকলেও এখন নির্বাচনকে লক্ষ্য করে এক বাক্সে ভোট আনার স্লোগান তোলা হয়েছে। গড়ে তোলার চেষ্টা হচ্ছে ইসলামপন্থীদের বৃহৎ ঐক্য। ইসলামী দলগুলোর ঐক্যের আলোচনা ইনফর্মালি চলছে, আলোচনা হচ্ছে। নিয়মিত দলের মধ্যে কয়টি দল বলতে পারেন? জামাত, ইসলামী আন্দোলন, আমরা খেলাফত মজলিস, বাংলাদেশ খেলাফত মজলিস এবং নিজামে ইসলাম এবং খেলাফত আন্দোলন, 6টা বলতে পারেন আপনি। এছাড়া বাইরে আর কিছু খেলাফত আন্দোলন হাবিজুর ছিল এক সময়। আমরা যেন ইসলামের পক্ষে একটা বাক্স দিতে পারি, এই ব্যাপারে আমরা সবাই ঐক্যমত এবং সেই আলোকেই কাজ চলছে। আগে যে অবস্থা ছিল তার ইসলামিক দলগুলির মন মেজাজ অনেক ভালো। আশা করি ইনশাআল্লাহ, এখন পর্যন্ত বিশ্বাস করি ঐক্যবদ্ধভাবে আমরা নির্বাচন করতে পারবো। ইসলাম, দেশ, মানবতা, এই ভিত্তিতে যারাই আমাদের সাথে আসতে চায় আমরা তাদের সাথে জোট করব। দলগুলোর শীর্ষ নেতারা বলছেন, ঐক্যের উদ্দেশ্য আগামী সংসদে ইসলামী শক্তিকে বিজয়ী করা। ঐক্য করার উদ্দেশ্য হচ্ছে সিট বেশি পাওয়া। সিট পাওয়ার জন্য প্রার্থীর ভাবমূর্তি, প্রার্থীর যোগ্যতা
অভিজ্ঞতা, এগুলো তো একটা ফ্যাক্টর। তো যেখানে যেই ব্যক্তি উইন করতে পারবে, ভালো রেজাল্ট করতে পারবে, আমরা তাকে প্রার্থী দেওয়ার চিন্তা আমরা করতেছি। তাই দলীয় স্বার্থের বাইরে গিয়ে প্রার্থী বাছাইয়ে প্রাধান্য দেওয়া হবে গ্রহণযোগ্যতা এবং সাংগঠনিক ভিত্তিকে। যেখানে প্রার্থী এবং পরিমাণে তারা ভালো, সেখানে তো স্বাভাবিক তারা পাবেন। অনেক আগের থেকে দল করার কোনো প্রয়োজন নেই। যেমন এক ব্যক্তি আগে থেকে তৈরি হয়ে আসছে, আমার স্কুলে পড়ে নেই বা আমার প্রতিষ্ঠানে পড়ে নেই, কিন্তু সে আগের থেকে যোগ্য। এখন আমার এখান থেকে ফর্ম ফিল আপ করে আমি বাধা দেবো কেন? তুমি করতে পারো, সমস্যা নেই। জামাতের সেক্রেটারি জেনারেল বলছেন, আনুষ্ঠানিক জোট ঘোষণা না হলেও ঐক্য প্রচেষ্টায় থাকা দলগুলো একদিকে অভিন্ন কর্মসূচি দিচ্ছে, অন্যদিকে যারা এখনও সিদ্ধান্ত নিতে পারেননি তাদের সাথেও যোগাযোগ অব্যাহত রয়েছে। কিছু কর্মসূচিতে আমরা অভিন্ন কর্মসূচি দিচ্ছি, কয়েকটা দল। ফর্মালি আমরা এটা ঘোষণা করিনি, ইন্টারনালি আমরা মাঝে মাঝে বসি, কারা কারা থাকছে না। দু একটা দল তারা বলছেন নিজেদের মধ্যে একটু আভ্যন্তরীণ আরও আলোচনা করতে চায়। কিন্তু দলের মধ্যে তো নানান ইস্যুতে মত পার্থক্য থাকতে পারে, বলছে আমরা এই বিষয়গুলো আরেকটু আলোচনা করি, আমাদের কিছু টেকনিক্যাল অসুবিধা আছে। এরকম দু একটা দল ইন্টারনালি সময় চেয়েছে। বর্তমানে দেশে নিবন্ধিত ইসলামিক রাজনৈতিক দলের সংখ্যা 10, সঙ্গে আরও কিছু অনিবন্ধিত ছোট দল রয়েছে। যদিও এর মধ্যে সরকারের অংশ এবং বিরোধী দল হিসেবে সংসদে প্রতিনিধিত্বকারী একমাত্র দল জামাত ইসলামী। তবে দেশে দ্বিতীয় ইসলামিক বৃহত্তর শক্তি হিসেবে এরই মধ্যে জানান দিয়েছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। মাহবুব সৈকত, মাইটিভি, ঢাকা। আগামী জাতীয় নির্বাচনে পর্যবেক্ষক দল পাঠাবে ইউরোপীয় ইউনিয়ন, এমনটি জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমির খসরু মাহমুদ চৌধুরী। তিনি বলেন, বিদেশিরা নয়, কোন পদ্ধতিতে নির্বাচন হবে তা নির্ধারণ করবে দেশের জনগণ। তবে শুধু ইইউ নয়, সবাই একটি স্বচ্ছ ও গ্রহণযোগ্য নির্বাচন দেখতে চায়। গুলশানে বিএনপি চেয়ারপারসনের কার্যালয়ে দলের মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর সহ প্রতিনিধি দলের সাথে ঢাকায় নিযুক্ত ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূত মাইকেল মিলারের বৈঠক শেষে সাংবাদিকদের এসব কথা বলেন আমির খসরু। তিনি জানান, দেশের গণতন্ত্রকে প্রাতিষ্ঠানিক রূপ দিতে সব ধরনের সহযোগিতা অব্যাহত রাখবে ইউরোপীয় ইউনিয়ন। ফেব্রুয়ারির প্রথমার্ধে নির্বাচন নিয়ে সবাই আগ্রহ ভরে অপেক্ষা করছে এবং নির্বাচনী প্রক্রিয়া এটা নিয়ে দীর্ঘ আলোচনা হয়েছে এবং ওরা ইউরোপিয়ান ইউনিয়ন থেকে ওনাদের অবজারভার পাঠাবেন। সরকারের পক্ষ থেকে, ইলেকশন কমিশনের পক্ষ থেকে যে অনুরোধ আসছে তার পরিপ্রেক্ষিতে ওরা সিদ্ধান্ত নিয়েছে তারা অবজারভার পাঠাবেন। বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন বাংলাদেশে নিযুক্ত ইতালির রাষ্ট্রদূত আন্তোনিও আলেসান্দ্রো। সকালে রাজধানীর বসুন্ধরায় জামায়াত আমিরের ব্যক্তিগত কার্যালয়ে এই সাক্ষাৎ অনুষ্ঠিত হয়। রাষ্ট্রদূত বৈঠকের শুরুতেই ডাক্তার শফিকুর রহমানের স্বাস্থ্যের খোঁজ খবর নেন এবং তার পরিপূর্ণ সুস্থতা কামনা করেন। বৈঠকে বাংলাদেশে বিরাজমান সার্বিক পরিস্থিতি এবং বাংলাদেশ ও ইতালির দ্বিপক্ষীয় স্বার্থ সংশ্লিষ্ট বিষয়ে তারা খোলামেলা আলোচনা করেন। ভবিষ্যতে বাংলাদেশের প্রতি ইতালির দৃঢ় সমর্থন থাকবে বলেও জানান রাষ্ট্রদূত। এ সময় আমিরের সঙ্গে উপস্থিত ছিলেন দলের সেক্রেটারি জেনারেল মিয়া গোলাম পরওয়ার, সহকারী সেক্রেটারি জেনারেল এহসানুল মাহবুব জুবায়ের। রাজশাহী বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ নির্বাচনের দিন যত ঘনিয়ে আসছে, নতুন কৌশলে প্রচার প্রচারণায় ততই ব্যস্ততা বাড়ছে প্রার্থীদের। সকালে বিশ্ববিদ্যালয়ের পরিবহন মার্কেট থেকে নির্বাচনী প্রচার প্রচারণা শুরু করেন অনেক প্রার্থী। এর মধ্যে ছাত্রদল সমর্থিত ঐক্যবদ্ধ নতুন প্রজন্ম প্যানেলের ভিপি প্রার্থী শেখ নুরুদ্দিন আবির, ছাত্রশিবির সমর্থিত সম্মিলিত শিক্ষার্থী জোটের ভিপি প্রার্থী মোস্তাকুর রহমান জাহিদ প্রচার প্রচারণা করেন। এ সময় সাধারণ শিক্ষার্থীদের কাছে গিয়ে নানা প্রতিশ্রুতি দিয়ে ভোট চান তারা। অবাধ, সুষ্ঠু ও গ্রহণযোগ্য নির্বাচনের আশা সব প্রার্থীর। ভোটাররা চান শান্তিপূর্ণ পরিবেশে ভোট গ্রহণ অনুষ্ঠিত হোক। দর্শক, এই মুহূর্তে রাজশাহী বিশ্ববিদ্যালয় থেকে রাকসু নির্বাচনের প্রচারণার খবর জানাচ্ছেন প্রতিনিধি শাহরিয়ার অন্তু। রাকসু নির্বাচন নিয়ে আমি যদি কথা বলতে চাই, আগামী 16ই অক্টোবর রাকসু নির্বাচন অনুষ্ঠিত হতে যাচ্ছে। রাকসু নির্বাচনকে কেন্দ্র করে সকাল থেকেই প্রার্থীরা তাদের শিক্ষার্থীদের কাছে যাচ্ছেন, তাদের লিফলেট দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন যে তারা নির্বাচিত হলে কী ধরনের শিক্ষার্থীদের জন্য উন্নয়ন করবেন এবং তাদের সব কিছু দেখাশোনা করবেন। আমি যদি একটু দেখাতে চাই যে দেখেন, শিক্ষার্থীরা ক্লাস শেষে এই চত্বরে এসে বসে
তারা আসলে অবকাশ যাপন করছেন এবং এই সময় প্রার্থীরা এখানে আসছেন, এখানে এসে তারা তাদের লিফলেট দিচ্ছেন এবং বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন। আমার কথা হয়েছে প্রধান নির্বাচন কমিশনার এফ নজরুল ইসলামের সাথে। উনি আমাকে জানিয়েছেন যে এখন পর্যন্ত ভোটের সুস্থ পরিবেশ রয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে, এখানে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা ঘটার কথা নেই। এবং এছাড়াও আমার কয়েকজন প্রার্থীর সাথে কথা হয়েছে, তারা জানিয়েছে যে আসলে একে অপরের বিরুদ্ধে তারা আচরণবিধি লঙ্ঘনের অভিযোগ দিয়েছে, তবে এই বিষয়টা নির্বাচন কমিশনার অস্বীকার করেছেন। তিনি জানিয়েছেন যে এ ধরনের কোনো অভিযোগ এখন পর্যন্ত তার কাছে আসেনি। এই অভিযোগ আসলে তিনি প্রার্থীদের বিরুদ্ধে ব্যবস্থা নেবেন। এছাড়াও আমার কথা হয়েছে আইনশৃঙ্খলা বাহিনীর রক্ষাকারী বাহিনীর সাথে। তারা জানিয়েছেন যে রাষ্ট্র নির্বাচনের যে পরিস্থিতি, সে কোনো ধরনের অপ্রীতিকর ঘটনা না ঘটার জন্য ব্যাপক পুলিশ মোতায়েন করা হয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয়ে। তো এই ছিল আমার কাছে রাজশাহী থেকে রাষ্ট্র নির্বাচনের সর্বশেষ পরিস্থিতি। অন্তু, আপনাকে ধন্যবাদ। এদিকে চাকসু নির্বাচন ঘিরে আজ ইশতেহার ঘোষণা করবে ছাত্রদল ও শিবির সমর্থিত প্যানেল। শিক্ষার্থীদের সমস্যাগুলো ইশতেহারে তুলে ধরা হবে বলে জানিয়েছেন দুপক্ষই। সকাল থেকে পুরো দমে চলছে গণসংযোগ, পিছিয়ে নেই স্বতন্ত্র প্রার্থীরাও। রয়েছে কিছু আচরণবিধি লঙ্ঘনের অভিযোগও। চাকসু নির্বাচনে এখন পর্যন্ত 14টি প্যানেল হয়েছে। প্রতিটি প্যানেল তাদের মতো করে আলাদা প্রতিশ্রুতি দিচ্ছে। 15 অক্টোবর নির্বাচনের লক্ষ্য নিয়ে এগিয়ে যাচ্ছে নির্বাচন কমিশন। এছাড়া ক্যাম্পাস জুড়ে সতর্ক অবস্থানে রয়েছে আইনশৃঙ্খলা বাহিনী। জুলাই সনদ বাস্তবায়নে রাজনৈতিক দলগুলোর সঙ্গে আজ আবারও বৈঠকে বসবে জাতীয় ঐকমত্য কমিশন। বিকালে ফরেন সার্ভিস একাডেমিতে এই বৈঠক হবে। সনদ বাস্তবায়নে গণভোটের বিষয়ে একমত হয়ে রাজনৈতিক দলগুলো ও ঐকমত্য কমিশন গত রবিবার বৈঠক শেষ করে। তবে কোন প্রক্রিয়ায় গণভোট হবে তা ওই বৈঠকে ঠিক করা যায়নি। আজ দলগুলোর দেওয়া নোট অফ ডিসেন্ট তুলে নেওয়ার বিষয়টিও আলোচনায় উঠে আসতে পারে বলে জানা গেছে। এটিতে একমত হলে কমিশন জুলাই সনদ বাস্তবায়নের উপায় জানিয়ে অন্তর্বর্তী সরকারের হাতে দ্রুততম সময়ের মধ্যে পুরো প্রতিবেদন তুলে দেবে। দর্শক, এই মুহূর্তে ফরেন সার্ভিস একাডেমিতে আছেন সহকর্মী আফজাল হোসেন, যুক্ত হচ্ছি তার সাথে। আফজাল, জাতীয় ঐকমত্য কমিশনের আজকের আলোচনার বিষয়বস্তু নিয়ে কি খবর আছে আপনার কাছে? এই মুহূর্তে ঐকমত্য কমিশনের যারা আজকে আলোচনায় অংশ নেবেন তারা একে একে পৌঁছাচ্ছেন। কিছুক্ষণের মধ্যেই আলোচনা শুরু হবে এবং জানিয়ে রাখি আজকে 3টি বিষয়কে গুরুত্ব দেওয়া হয়েছে। আপনি জানেন বেশ কয়েক মাস ধরে দেশের শীর্ষস্থানীয় রাজনৈতিক দলের নেতারা আলোচনা করছেন ঐকমত্য কমিশনের মাধ্যমে এবং তারা বেশ কিছু বিষয়ে ঐকমত্যে পৌঁছেছেন। তবে 3টি গুরুত্বপূর্ণ বিষয়ে তারা কিন্তু ঐকমত্যে পৌঁছতে পারেননি। এই 3টি গুরুত্বপূর্ণ বিষয়ের মধ্যে একটি হচ্ছে জুলাই সনদ বাস্তবায়নে যে গণভোট হবে সেই গণভোটটা কি জাতীয় নির্বাচনের দিন হবে নাকি তার আগে হবে, সে বিষয়টা আজকে নির্ধারিত হবে। এবং জুলাই যে সনদ আছে এই সনদটি সংবিধানের ঘোষণায় অন্তর্ভুক্ত হবে কিনা এটা নিয়ে ঐকমত্যের আজকে আলোচনা আছে। এবং সবশেষ যে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হলো পিআর পদ্ধতি। আপনি জানেন সংবিধানের যে পার্লামেন্টের যে 2টি কক্ষ হবে, ওই পিআর পদ্ধতিতে কি উভয় কক্ষে নির্বাচন হবে নাকি শুধুমাত্র উচ্চ কক্ষে নির্বাচন হবে সে বিষয়েও আজকে ঐকমত্য হওয়ার কথা রয়েছে। এবং ইতিমধ্যে একটু আগে দেখেছি বিএনপি সহ অন্যান্য রাজনৈতিক দলের নেতারা, জামাতের প্রতিনিধিরা অলরেডি এখানে পৌঁছেছেন এবং তারা কিছুক্ষণের মধ্যে আলোচনা শুরু করবেন। এবং আমরা এটা জেনেছি যে আজকে যদি আলোচনায় সবগুলো দল ঐকমত্যে পৌঁছতে না পারে তাহলে যেই সুপারিশগুলো ঐকমত্য কমিশন সুইটেবল মনে করবে সেগুলো তারা প্রস্তাব আকারে দিবে। অর্থাৎ আমরা ধারণা করছি কয়েক মাস ধরে যে আলোচনা চলে আসছে জাতীয় ঐকমত্য কমিশনের, সেই আলোচনায় আজকেই সবশেষ দিন হতে চলেছে এবং আজকেই গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত হতে চলেছে যেটা আগামীর বাংলাদেশের রাজনীতি কোন পথে চলবে, কিভাবে নির্বাচনগুলো হবে, সংসদ সদস্যরা কিভাবে নির্বাচিত হবেন এবং তারা কি ধরনের সিদ্ধান্ত নেবেন, জুলাই সনদের বিষয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত, সব মিলিয়ে এ পর্যন্ত যত বিষয়ে আলোচনা হয়েছে ঐকমত্য কমিশনের আজকের দিনটি শেষ দিন এবং আজকের দিনে অত্যন্ত গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত আসতে চলেছে। আমরা ধারণা করছি সন্ধ্যা নাগাদ আমরা জানতে পারবো কী সিদ্ধান্ত আসবে আজকের এই আলোচনা থেকে। এই ছিল আমার কাছে সবশেষ। আফজাল, আপনাকে ধন্যবাদ। দর্শক, ফরেন সার্ভিস একাডেমি থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আফজাল হোসেন। চলে যাচ্ছে পরবর্তী সংবাদে। টাঙ্গাইল সখীপুরে 2 কোটি টাকার ব্রিজ এখন গলার কাটা।
উপজেলার গোহাইলবাড়ি এলাকায় একটি ব্রিজের সংযোগ সড়ক না থাকায় এলাকাবাসীর কোনো কাজে আসছে না, ফলে আগের মতো অন্য দিক দিয়ে ঘুরে যাতায়াত করতে হয় এলাকাবাসীর। প্রতিনিধি মোহাম্মদ আনিস খানের তথ্যচিত্রে আতিকুর রহমান তিতাসের রিপোর্ট। টাঙ্গাইলের কালিহাতী উপজেলা সড়ক হয়ে গোহাইলবাড়ি সখীপুর এলাকার পাশ দিয়ে বয়ে গেছে একটি নদী আর সংযোগ সড়ক। সেই নদীর উপর দিয়ে এলাকাবাসীর যাতায়াতের সুবিধার জন্য সখীপুর উপজেলা এলজিডি কয়েক মাস আগে নির্মাণ করে একটি ব্রিজ। তবে বৃষ্টির কাজ শেষ হলেও সংযোগ সড়ক না থাকায় এটি মানুষের কোনো কাজেই আসছে না। বৃষ্টির উভয় পাশে 125 মিটার অ্যাপ্রোচ সড়কের কাজ শেষ হলে 1 কিলোমিটার সংযোগ সড়ক করে দিলেই সহজেই মানুষ ব্রিজ দিয়ে বাসাইল উপজেলায় যেতে পারবে অল্প সময়ে। ব্রিজের কাজ হয়ে গেছে কমপ্লিট, কিন্তু রাস্তা হয় নাই, মাস্টার কোন মাটি ফেলায় নাই, ওই অবস্থায় রয়েছে। আমরা কিনে চললে কীভাবে কী করি আমরা যাইতে পারি না। কষ্ট হয় আমাদের ধান আনা, রবি শস্যকে আনার খুব কষ্ট হয়। দীর্ঘদিন যাবত এই কষ্ট করতেছি। দ্রুত সময়ের মধ্যে সংযোগ সড়ক নির্মাণের দাবি জানিয়েছে এলাকাবাসী। আমরা এই যে ধারণা করছিলাম যে এই ব্রিজটা হওয়ার পরে যাতে আমাদের রাস্তাটা চৌরাস্তার মতো হয়ে যায়। দক্ষিণ অঞ্চলের ছাত্র এদিকে আসতে খুবই কষ্ট হয়, কাজ হচ্ছে এই রাস্তাটা যাতে দ্রুত সংস্কার হয়, এইটা আমরা দাবি করছি। এখন লুকাদা পার হইতেছে, এবার মতন লুকাদা পার হইলে আগামী সিজন জানি লুকাদা না পার হওয়ার আগে মাটিটা দূরত্ব ফেলাই দেয়। এলজিডির প্রকৌশলী বলেন, ব্রিজের অনুমোদিত সময় রয়েছে 31 ডিসেম্বর 2025 পর্যন্ত। 1 কিলোমিটার সংযোগ সড়কের দরপত্র অনুমোদনের প্রক্রিয়াধীন। অ্যাপ্রোচ সড়ক ও রাস্তার কাজ সম্পন্ন হলে যাতায়াতে অনেক সুবিধা হবে। ব্রিজের সাথে অ্যাপ্রোচের 125 মিটার অ্যাপ্রোচের কাজটা ব্রিজের সাথে সমাপ্ত হবে নির্ধারিত সময়ের মধ্যে। এছাড়াও এই ব্রিজের পরে আরো 1 কিলোমিটার রাস্তার দরপত্র এবং প্রাক্কলন অনুমোদন প্রক্রিয়াধীন রয়েছে। এই ব্রিজ এবং রাস্তার কাজ সম্পন্ন হলে গোয়ালবাড়ি থেকে তেজপুর সড়কে খুব সহজেই যাতায়াত ব্যবস্থা উন্নতি সাধন হবে। এই ব্রিজের সংযোগ সড়ক দ্রুত নির্মাণ করে জনদুর্ভোগ লাঘবে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার দাবি স্থানীয়দের। আতিকুর রহমান তিতাস, মাই টিভি। সাভারে মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের অধীনে উদ্বোধন হওয়া কোনো প্রকল্প অন্তর্বর্তীকালীন সরকারের সময় বন্ধ হয়নি। যেগুলো বন্ধ হয়েছে তা বিগত ফ্যাসিস্ট সরকারের আমলে বন্ধ হয়েছে বলে মন্তব্য করেছেন মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের উপদেষ্টা ফরিদা আখতার। দুপুরে সাভারে মহিষ প্রজনন ও উন্নয়ন খামারে বাংলাদেশ বাফেলো অ্যাসোসিয়েশনের উদ্যোগে বৈজ্ঞানিক সম্মেলনে যোগ দিয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে তিনি এই কথা বলেন। পরে তিনি কেন্দ্রীয় গো প্রজনন দুগ্ধ খামারে কেন্দ্রীয় কৃত্রিম প্রজনন ল্যাবরেটরি উদ্বোধন করেন। বাংলাদেশে যে মহিষের আসলে তো মহিষ পালন হচ্ছে চর এলাকায়, এটা অনেক দিন ধরে হচ্ছে, কিন্তু এটা অবহেলিত ছিল এতদিন। তো এখন আমি খুব খুশি যে এটা একটা সায়েন্টিফিক গুরুত্ব, এটা বৈজ্ঞানিক ভাবেও যে পালন করা এবং এর মাধ্যমে যে এটার আমরা প্রোডাক্ট গুলো যদি একটু বাড়াতে পারি, শুধু দই না অন্যান্য কিছু করতে পারি। এবং মহিষ পালনটা চরে করা যাচ্ছে না এখন, যেহেতু চর এলাকায় কৃষিকাজ বেশি হচ্ছে। বিলুপ্তপ্রায় চাঁপাইনবাবগঞ্জের ঐতিহ্যবাহী কাঁসা পিতল শিল্প এখন আর তেমন শোনা যায় না হাতুড়ির টুংটাং শব্দ, দেখা যায় না ব্যস্ততা। একসময় দেশগ্রামের লোকজনের ঘুম ভাঙত পাখি আর মোরগের ডাক শুনে। আর চাঁপাইনবাবগঞ্জের নামশঙ্করবাটি, আজাইপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনারমোড় এলাকার মানুষের ঘুম ভাঙত কাঁসার কারিগরদের হাতুড়ির টুংটাং শব্দে। প্রতিনিধি তারেক আজিজের রিপোর্ট, জানাচ্ছেন শামস তাবরিজ উচ্ছ্বাস। হাড়ভাঙা পরিশ্রম আর মেধা নৈপুণ্যে তৈরি হতো কাঁসা পিতলের থালা, বাটি, কলস, বদনা, জগ সহ বহু তৈজসপত্র। কাঁচামাল আগুনে পুড়িয়ে গলিয়ে হাতুড়ি আর কাঠামোর মাধ্যমে গড়ে উঠত এসব পণ্য। চাহিদাও ছিল ব্যাপক, ব্যবসাও ছিল লাভজনক। কিন্তু 90 দশকের পর থেকে ভারতে পাচার, আধুনিক পণ্যের আগ্রাসন আর সরকারি সহায়তার অভাবে ধীরে ধীরে বিলুপ্ত হতে যাচ্ছে ঐতিহ্যবাহী এই শিল্পটি। আমাদের বাপ দাদা আমল থেকে কাজ আসছে, আগের যুগে কাঁসা পিতলের থাল ছাড়া বুঝতো না মানুষ। বাপ দাদা যাই হোক করে গেছে, আমরাও করছি, কিন্তু আমাদের ছেলেপিলেগুলো যেগুলো আছে সেগুলো তারা এসে এই কাজগুলো শিখে না, যেহেতু কষ্টও বেশি, আমরাও শিখাচ্ছি না। জিনিসের দাম, রাং তামা এর দাম বেশি, এই জন্য আমাদের জিনিসটা কম চলছে। বংশ পরম্পরায় এই শিল্পকে টিকিয়ে রাখার প্রাণপণ চেষ্টা করে যাচ্ছে সামান্য কিছু পরিবার। তবে শ্রমিক সংকট আর অর্থাভাবের কারণে আধুনিকতার সঙ্গে তাল মিলিয়ে চলতে হিমশিম খাচ্ছেন তারা। দাম বাড়ার কারণে এই জিনিসগুলোর ব্যবহার কমে গেছে দিন দিন। কাঁচা পিতলের ব্যবসা হয় না, এই কারণে যে মেলামানি উঠেছে, সিলভার উঠেছে, স্টিল নাচ উঠেছে, এই কারণে
ব্যবসাটা মার খেয়ে গেছে। হঠাৎ করে কোনো যদি অসুখ বিসুখ হয় 5 টাকা জমা করতে পারছে না, শুধু খাইয়ে দিয়ে দিলেন যে শেষ হয়ে গেছে। এই শিল্পের উন্নয়নে দরকার আধুনিক যন্ত্রপাতি, সহজ শর্তে ঋণ এবং সরকারি পৃষ্ঠপোষকতা, এমনটাই মনে করেন এই ব্যবসার সাথে জড়িতরা। জিনিসপাতির দাম বেশি, কাঁচা পিতল চলে না কম, এদিকে মজুরিও বাড়ছে, কাঁচামালটা রেট বাড়ার জন্য আমাদের প্রোডাকশনটা আসলে মানে খুব কম বিক্রি হচ্ছে। কাঁসা শিল্পকে টিকিয়ে রাখতে যে পণ্য হিসেবে স্বীকৃতি পেতে কাজ করছে বলে জানালেন জেলা প্রশাসক। তাদেরকে আমরা আশ্বস্ত করেছি যে আমরা যদি এটাকে জিআই পণ্য হিসেবে স্বীকৃতি লাভের সুযোগ পাই তাহলে হয়তো আমাদের পৃষ্ঠপোষকতা প্রদান করা আরো সম্ভব হবে। চাঁপাইনবাবগঞ্জের নমশঙ্কর বাটি, আজাইলপুর, আরামবাগ, বটতলা হাট ও সোনাতলা মোড় এলাকায় কয়েক হাজার পরিবার এখনো তাদের পূর্বপুরুষের পেশা ধরে রেখেছে। শামস তাবরিজ উচ্ছ্বাস, মাই টিভি নিউজ ডেস্ক।